স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। সব শঙ্কা আর জল্পনা কল্পনা পাশ কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আসছে নির্বাচনের তফসিল। প্রথম এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন। এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিএসি। ইসি সচিব আক্তার আহমেদ জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্রুত ছুটছে নির্বাচনী ট্রেন। শুরু হয়েছে তফসিল ঘোষণার কাউন্টডাউন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, জানালেন নির্বাচন কমিশন সচিব। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। এর আগে বুধবার সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে বৈঠক করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। এরপর তারা বঙ্গভবনে যান, সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির সঙ্গে। সেখান থেকে ফিরে ইসি সচিব জানান, ইসির নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। জানান, সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। বিকালে সিইসির কক্ষে রেকর্ডের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধিরা যান। তফসিলে সাধারণত থাকে নির্বাচনের তারিখ, প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু ও শেষের তারিখ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, বাছাই প্রক্রিয়ায় কেউ বাতিল হলে আপিলের সময়সীমা। এছাড়াও তফসিলে থাকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ, নির্বাচনী প্রচারণার সময়সীমা, ভোট শুরু ও শেষ হওয়ার সময় এবং ভোট গণনা কিভাবে হবে সেই প্রক্রিয়ার কথা। বাগেরহাটের নির্বাচনী সীমানা এখনও গেজেট আকারে প্রকাশ হয়নি। আদালতে রয়েছে বেশ কয়েকটি রিট। নির্বাচনী ম্যানুয়াল প্রিন্ট হয়নি এখনও, বাকি রয়েছে কয়েকটি সংশোধনীয়। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার নির্বাচন কমিশন ও বঙ্গভবনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে, ইউএনএদের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন পর্যবেক্ষণে যায় বিভিন্ন দেশে। বুধবার সকালে দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার সাথে। দিনটা তাদের চোখেও। প্রধান উপদেষ্টা ইউএনএদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে, যেই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশে যারা জন্ম লাভ করবে তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এই সুযোগ, এই ঐতিহাসিক সুযোগ তোমার হাতে। সমস্ত প্রস্তুতি, তোমার এলাকার যত লোকের সঙ্গে তোমার কথা বলা দরকার, তাকে বোঝানোর দরকার, বোঝাবে কারা কারা আসবে, কিভাবে আসবে। তুমি নিজে প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবে যে দেখার জন্য যেটা ঠিক আছে। আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সরকার প্রধান। বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। কেউ যেন মনে না করে আমি ইতিহাসের বাইরে থেকে গেলাম। ইতিহাসের বাইরে কেন থাকবে? মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলেন 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা, আর তাদের পদত্যাগপত্র গ্রহণও করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। আসিফ মাহমুদ স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন।
আর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব ছাড়ছেন মাহফুজ আলম। সন্ধ্যায় দুজনের পদত্যাগের বিষয়ে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর তিনি জানিয়েছেন, আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই দুজনের পদত্যাগ কার্যকর হবে। আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। শেখ হাসিনার ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে বজ্রকণ্ঠ প্রতিবাদ আর সাহসী অবস্থানে উঠে আসা নাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের নির্ভীক ভূমিকা নতুন প্রজন্মের মনে জাগিয়েছে স্বপ্ন আর সংগ্রামের শক্তি। ছাত্র জীবন থেকে জাতীয় নেতৃত্বের পথে যাত্রা, বিপদ সংকুল সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা হয়ে উঠেছেন স্বৈরাচার বিরোধী লড়াইয়ের প্রতীক। স্বৈরাচার হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে তখন চলছে অসহযোগ আন্দোলন। মসনদ ভাঙার শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ততক্ষণে। মরণ কামড় চালাচ্ছিল সরকার ও তার পেটোয়া বাহিনী। এ অবস্থায় মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্টের পরিবর্তে একদিন এগিয়ে 5 আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর 5 আগস্ট স্বৈরাচারের পতন যখন নিশ্চিত, তখন আসিফের পক্ষ থেকে আরেকটি সাহসী ঘোষণা আসে সামরিক শাসন না মানার। আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল ল জারি হতে পারে, অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে। আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সাফ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না। মৃত্যু নিশ্চিত জেনেই আসিফের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। ঐতিহাসিক সেই আন্দোলনের সম্মুখভাগে অবশ্য দেখা যায়নি মাহফুজ আলমকে, তবে পেছন থেকে ছিলেন মাস্টার মাইন্ডের ভূমিকায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সব কর্মসূচি চূড়ান্ত করার ক্ষেত্রে তার পরামর্শ ছিল অপরিহার্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য সংগঠনের সাথে যোগাযোগের ভূমিকা পালন করেন মাহফুজ আলম। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে এক অনুষ্ঠানে সেই স্বীকৃতি বিশ্ব দরবারে তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized. যদিও মাহফুজ নিজেকে মাস্টারমাইন্ড মানতে নারাজ। Amazing, meticulously designed thing. গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা আসে। 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। ছাত্র প্রতিনিধি হিসেবে সেই উপদেষ্টা পরিষদে ঠাঁই হয় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের। আর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়, পরে উপদেষ্টার দায়িত্ব পান। অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা হিসেবে 1 বছর 3 মাস দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ। উপদেষ্টা পদ ছেড়ে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথা আগেই জানিয়েছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে মাহফুজ আলমও উপদেষ্টার পদ ছেড়ে নির্বাচন করবেন এমন আলোচনা আছে বেশ আগে থেকেই। শেষ পর্যন্ত নির্বাচন করলে এবং জনসমর্থন পেলে 2 তরুণ সদস্য পাবে আগামী সংসদ। এই কন্টেন্টগুলি প্রদর্শিত থাকবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, মানবিক দেশ গড়তে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বুধবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশে মানবাধিকার বলে কিছুই ছিল না। আগামী নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নেতাকর্মীদের জানাতে 7 দিনের কর্মশালা আয়োজন করেছে বিএনপি। কর্মশালার 4র্থ দিন বুধবার অংশ নেন জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের দায়িত্বশীল নেতারা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমরা রাজনৈতিক দলের কর্মী। বক্তব্যের শুরুতেই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের সময় দেশে কোনো মানবাধিকার ছিল না, গুম খুন আর নিপীড়ন ছিল স্বাভাবিক বিষয়। শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করবে বিএনপি। জনসংখ্যা নিয়ন্ত্রণে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে প্রাধান্য দিয়ে গড়ে তোলা হবে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র। আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চান তিনি। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবেশ রক্ষায় 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে, আর শিশুসহ সব বয়সী মানুষের জন্য তৈরি করা হবে খেলার মাঠ। মাঠের চারিদিকে মানুষ হাঁটবে, শ্বাস বুক ভরে শ্বাস নেবে, বাচ্চারা খেলবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাউরান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। যুক্ত হচ্ছি জয়ের সঙ্গে। জয়, জানাবেন এখনকার কি অবস্থা দেখছেন? একেবারেই কি সেখানে যানবাহন চলাচল বন্ধ কিনা? কি অবস্থা সেখানকার? নাফিসা, আপনাকে জানাতে চাই যে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের যে চলমান আন্দোলন ছিল, সেই আন্দোলনের অংশ হিসেবে আজ সন্ধ্যে থেকে কিন্তু কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা, সেই সার্ক ফোয়ারার আর সামনে যে চৌরাস্তা, সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন মোবাইল ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যে মোবাইল ব্যবসার ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেট প্রতি যে 57% শুল্ক আরোপ করেছে সরকার, এটির তারা বিরোধিতা করছেন। এবং সরকারের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের যে কয়েক দফায় বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে ইতিবাচক কোনো ফলাফল এখনো পর্যন্ত আসেনি। এই দাবি করে তারা দ্রুত তাদের দাবি দাওয়া সমাধানের জন্য তারা এই সড়ক অবরোধ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার থেকে ফার্মগেট অভিমুখী যে সড়কটি রয়েছে, সেটি বন্ধ রয়েছে। এবং ফার্মগেট থেকে যেটি শাহবাগ অভিমুখী সড়ক রয়েছে, সেই সড়কও কিন্তু বন্ধ রয়েছে। এবং পান্থপথে কিন্তু কোনো রকমের যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না। কয়েকশো মোবাইল ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা জড়ো হয়েছেন। আমরা কথা বলতে চাই এরকম একজন মোবাইল ব্যবসায়ীর সঙ্গে। আসলে আজকে আপনাদের এই জমায়েতের উদ্দেশ্যটা যদি আমাদের জানাতেন। সর্বপ্রথম আমরা সবাই ব্যবসায়ীরা কখনো আন্দোলন করে না। যখন বিষয় হচ্ছে আমাদের আন্দোলন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকার আমাদের উপর তাদের যে 57% ট্যাক্স, সেটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এটা আমরা কোনোভাবে কাম্য নয়, বিকজ আমরা ট্যাক্স দিতে। নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি 1 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থীর ভোট সভা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। তার নানা বাড়িতে এক আপ্যায়ন অনুষ্ঠানে অংশ নেন বরিশালের ডিআইজি, ঝালকাঠির ডিসি এবং এসপি। এমন ঘটনায় নানা প্রশ্ন তুলছেন নেটিজেনরা। বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন না রাজনৈতিক দলগুলোর নেতারাও। নাগরিক সমাজের প্রতিনিধিরা একে দেখছেন অনৈতিকতার চর্চা হিসেবে। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। পাশাপাশি বসে ডিসি, এসপি, ডিআইজি। আপ্যায়ন দেখে মনে হতেই পারে কোনো এক পারিবারিক দাওয়াতে গেছেন এই সরকারি কর্মকর্তারা। তবে তারা আসলে গেছেন একটি রাজনৈতিক দলের প্রার্থীর ভোট সভায়, যার আয়োজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে আলোচনা সমালোচনার ঝড়।
স্থানীয় রাজনৈতিক দলের নেতারা বলছেন নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারি ঊর্ধ্বতনদের এমন আচরণে। এটা খুবই দুঃখজনক আমরা মনে করি, এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাকে এটা দারুণভাবে প্রশ্নবিদ্ধ করলো বলে আমরা মনে করছি। এই নেতার দাবি পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের কোনো একটি নির্দিষ্ট দলের আমন্ত্রণ গ্রহণ করাকে নিন্দনীয় বলেছেন রাজনীতিকররা, দেখছেন নিরপেক্ষতার বরখেলাপ হিসেবেও। পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের লোকজন এভাবে কোনো একটি নির্দিষ্ট দল এবং দলের আমন্ত্রণে সেখানে গিয়ে যদি তারা আমন্ত্রণ গ্রহণ করে, আমরা মনে করি পরিপূর্ণভাবে সে তার নিরপেক্ষতা ভঙ্গ করছে। এটাকে আমরা নিন্দা জানাই। তফসিল ঘোষণার আগেই একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাওয়াকে প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানে সরকারি প্রশাসন যাওয়া তার মানে তাদের প্রতি প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত বহন করে। সচেতন মহল প্রশাসনের কর্তাদের এমন আচরণকে নৈতিকতা বিরোধী এবং অসমীচীন বলছেন। প্রশাসনের কোনো লোকজন কোনো প্রার্থীর দাওয়াতে যাওয়া আমি মনে করি সুজনের পক্ষ থেকে সঙ্গত নয়। এদের সেখানে যোগদান করা বা মহাভোজে অংশগ্রহণ করা সমীচীন নয়। কোন একটি দলের প্রার্থীর পক্ষ থেকে আয়োজিত আপ্যায়ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের যাওয়াকে অসঙ্গত বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত অর্থের কয়েক গুণ বেশি আদায় করে হাতিয়ে নেওয়া হয়েছে 4,500 কোটি টাকা। জড়িত অন্তত 60টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে আলাদা 7টি করে মামলা করেছে দুদক। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। লীগ বর্জন করা ক্লাবগুলোকে ক্রিকেট ও ক্রিকেটারদের সাথে মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সিসিডিএম এর সংবাদ সম্মেলনে বলেন, লিগে অংশ না নিলে কঠিন পদক্ষেপ নেবে বিসিবি। ক্লাব ও বিসিবির মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরবে কি ফিরবে না তা এখন নির্ভর করছে ক্লাব মালিকদের ওপর। বিসিবি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এখনো ঢাকা লিগ না খেলার সিদ্ধান্তে অনড় ঢাকার ক্লাবগুলো। তবে বিসিবিও যে কোনো মূল্যে মাঠে ফেরাতে চায় ঘরোয়া ক্রিকেট। এ বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম এর সংবাদ সম্মেলনে ক্লাবগুলোকে লিগে অংশ নেওয়ার আহ্বান জানালেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। যদি ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় ক্লাবগুলো এগিয়ে না আসে তবে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি। আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটা কোনো কারণ দেখি না। লীগ বর্জন করে প্রতিবাদ না করে অন্য কোনো পদ্ধতিতে প্রতিবাদ করতে পারে ক্লাবগুলো। বিসিবিও আলাপ করে সমাধানের পথ খুঁজবে জানান সহসভাপতি। যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে। খেলা যখন আপনার 2-3 মাস পরে যখন আপনার খেলাটার সময় চলে যাবে তখন আপনি ইচ্ছা করলে সময়টা ফিরত পাবেন না। ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হওয়ার কথা ছিল 11 ডিসেম্বর থেকে, কিন্তু এসব জটিলতা তা পিছিয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু হবে 14 ডিসেম্বর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।